সর্দার, আজ আর মনে হয় না শিকার পাওয়া যাইব। রাত তো আর কম হইল না, আজও খালি হাতেই ফিরতে হইব। চলেন বাড়ি ফিরিয়া যাই। সর্দার, হিরু ঠিক ওই কইছে। আজ আকাশটাও ভালো নাই, বৃষ্টি নামতে পারে। চলেন চইলা যাই। তোরা মেলা বকবক করিস না তো। আজ 20টা বছর ধইরা ডাকাইতি করি, এমন কোনো মানুষ নাই যে এই কাল্লু ডাকাইতেরে চিনে না। চিন্তাই রাহাজানি মানুষ খুন থাইকা শুরু কইরা এমন কোনো কাজ নাই যেটা আমি করি নাই। আচ্ছা সর্দার, আপনি ও বই দিলে একটা কথা জিজ্ঞেস করতাম। আপনি যে এতদিন থেকে ডাকাইতি করেন, আপনি কখনো ধরা পড়েন নাই? ধরা তো পড়ছিলাম ওই বেশ কয়বার, কিন্তু কিন্তু কি সর্দার? কিন্তু যেই বেড়া এই কাল্লু সর্দারের পিছে লাগছিল তারেও চিরতরে পরবারে ফাটাইয়া দিছি। আচ্ছা, তোরা তোদের কাজ কর, আমি সামনের দিকটা একটু চক্কর দিয়ে আসি। পান্না ভাই, আপনি যাই বলেন না কেন, কাল্লু সর্দারে কিন্তু মেল্লা সাহস। আরে হিরু, তুই ঠিক ওই কইছস। এজন্যই তো এতদিন থেকে কাল্লু সর্দারের পিছনে পইরা আছি। নে নে কাজ কর, সর্দার শুই না ফেললে আর রক্ষা থাকবো না। ওদিকে কল্যাণবাবু গিয়েছিলেন রাধানাথপুর জমিদার নিরঞ্জন হালদারের কাছে অনুদানের টাকা আনতে। গরিব গৃহস্থ, অভাব অনটন আর টানাপোড়ার সংসার হলেও তিনি মানুষ হিসেবে ছিলেন অনেক সৎ এবং কর্মঠ। কিছু সাময়িক সমস্যার কারণে বাড়ি ফিরতে অনেক রাত করে ফেলেন। পুরো জনমানবহীন জায়গা, স্তব্ধ রাত, ঘোর অন্ধকারে ঢাকা পুরো রাস্তা। মাঝে মাঝে গাছের পাতার আড়াল থেকে পেঁচা ডেকে ওঠে, কখনো বা পাতার ফাঁক দিয়ে মিটিমিটি চাঁদের আলো এসে পড়ছে তার গায়ে। এক পা দু পা করে ধীরে ধীরে সাইকেলে প্যাডেল মেরেই যাচ্ছেন। সাইকেলও চলছে আপন গতিতে বাড়ির উদ্দেশ্যে। হঠাৎ কল্যাণবাবু সাইকেল থামিয়ে একটু ইতস্তত করে বললেন, কেন যেন মনে হচ্ছে ভুল রাস্তায় এসে পড়েছি। যে রাস্তা ধরে এসেছিলাম এটা তো সে রাস্তা নয়। এই রাত্রিবেলা একটা মানুষও নেই যে কাউকে জিজ্ঞেস করব। কি যে করি এখন। আরে ওই তো কে যেন যাচ্ছে। মশাই শুনছেন? আরে ও মশাই শুনছেন? ও মশাই! কি আশ্চর্য, লোকটা থামছেই না। মশাই একটু দাঁড়ান। আরে এই তো মশাই, এত করে ডাকছি তবু কানে নিচ্ছেন না কেন? বাবু, রাত্রির বেলা পেছন ফিরে তাকাতে নেই, সময়কাল ভালো না। এই রাতের কারো ডাকে সাড়া দেওয়া মানে ভূতের লেজ ধরে টানা, একই কথা। তা বাবু, আপনি আবার ভূতের রূপ ধরে ডাকছেন না তো? দূর মশাই, আমি পড়েছি মুশকিলে আর আপনি ঠাট্টা করার জায়গা পান না। ঠাট্টা নয় বাবু, সে যাই হোক, গ্রামে আপনাকে নতুন মনে হচ্ছে। তা কোথায় যাবেন শুনি? আমাতি বাড়ি যাওয়ার রাস্তাটা কোন দিকে বলবেন? এই রাত্রিবেলা আমাতি বাড়ি যাবেন? আগে হ্যাঁ। আপনি ঠিক পথেই এসেছেন। আমাতি বাড়ি যাবার এই একটাই রাস্তা, তবে এত রাতে এই পথ ধরে একা একা যাওয়াটা মোটেও সুবিধের নয়। মাইলখানেক পথ বের হলেই ঢাঙ্গি পুকুর, তার পাশেই শ্মশান ঘাট। জায়গাটা মোটেও ভালো না। রাতের বেলা যে এই পথ ধরে যায় তাকে নাকি ভূতে আক্রমণ করে, এমনকি লাশ হয়েও ফিরেছে অনেকে। বলছি কি বাবু, রাত তো আর কম হলো না, বিপদ হতে পারে। আজ রাতটা এখানেই কাটিয়ে দিন, ভোর হলে তবেই বাড়ি ফিরবেন। আরে মশাই, ভাগ্যে যদি লেখা থাকে ভূতের হাতে মরণ, তবে আর কি করার। শুধুই কি ভূতের ভয়, ডাকাত দস্যুদেরও ভয় আছে। ঠিক আছে,
আপনি যখন থাকবেনই না, সাবধান করে যাবেন। কল্যাণবাবু লোকটির বারণ শুনলেন না, সাইকেলে চড়ে হন হন করে বেরিয়ে পড়লেন। রাত ক্রমশই আরো গভীর হতে লাগলো। চারদিক ঘন অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল। মাঝে মাঝে দূর হতে ভেসে আসছে শেয়ালের আর্তনাদ। তিনি স্তব্ধতার মাঝে একটু আগেই দেখা হওয়া লোকটির কথাগুলো তার মনে কাঁটা দিয়ে উঠতে লাগলো। কল্যাণবাবু ভূতে ভয় পান না, কিন্তু তারপরও তার মনে কি একটা সংকোচ কাজ করতে লাগলো। বেশ ভয়ে ভয়ে চলতে লাগলেন। মাইলখানেক পথ পেরুতেই এমন সময় 2-3 জন লোক কল্যাণবাবুকে ঘিরে ফেললেন। তাদের হাতে লাঠি, দা, বীভৎস চেহারা, কাটা ছেঁড়া দাগ সারা গায়ে। হাতে থাকা মশাল একটু উঁচু করে এগিয়ে এলো কল্যাণবাবুর দিকে। কল্যাণবাবু বুঝতে পারলেন এ তো ভূত নয়, এ যে ডাকাত দল। ভয়ে তখন কল্যাণবাবুর গলা শুকিয়ে আসছিল। ডাকাত দলের একজন গম্ভীর স্বরে বলে উঠল, কই যাইবেন? মানে যাব দেশের বাড়ি। দেশ কোথায়? আমাতি। সঙ্গে তোমার কত মাল আছে? মানে? মাল কত আছে বুঝলে না? টেকা গো, টেকা। আমাদের টেকাটা দিয়াই বিদায় হন। দেখো, আমার কাছে কোনো টাকা নেই। খুব সহজ কইরেই বলতাছি, প্রাণে মারবো না। দেন দেন, টেকাটা দিয়া দেন। কল্যাণবাবু ভীত হলেন না, প্রাণের ভয়ও করলেন না। বললেন, দেব না, এ আমার অনুদানের টাকা, প্রাণ থাকতে দেব না। এবার কাল্লু ডাকাত বিকট মুখভঙ্গি করে ছুরি তুলে বলল, ভাইজান, দিবেন তো দেন, নাইলে এইবার এই ছুরিটা দিয়ে আপনারে খুন করবই করব। সর্দার, এ বেটা সহজ কথায় কান দিব না, বইটা দেন। দিবি না, মাইরা সব নিয়ে নিব। এই বলে লাঠি ছুরি নিয়ে ডাকাতেরা কল্যাণবাবুর দিকে এগুতে লাগলো। কল্যাণবাবু ভীষণ ভয়ে কাঁপা কাঁপা স্বরে বললেন, শোনো ডাকাতেরা, এ আমার অনুদানের টাকা। এ টাকা না থাকলে আমার ছেলেটার চিকিৎসা করাতে পারবো না। তোমরা আমার ক্ষতি করো না, তোমাদের হাত জোর করে বলছি, আমাকে ছেড়ে দাও। ডাকাতেরা কল্যাণবাবুর কোনো কথাই শুনলেন না। হিরুর পান্না চেপে ধরলেন কল্যাণবাবুর 2 হাত। কাল্লু এসেই সজোরে এক চাপ দিয়ে ছুরিটা কেটে দিলেন কল্যাণবাবুর বুকের মাঝখানে। কল্যাণবাবুর মুখ থেকে বেরিয়ে এলো তাজা রক্ত। কল্যাণবাবুর রক্তাক্ত শরীর লুটিয়ে পড়ল মাটিতে। ডাকাত সর্দারের বিকট হাসির শব্দে কেঁপে উঠল পুরো জঙ্গল। টাকা দিবি না, এবার টাকাও হারাইলি, জীবনটাও হারাইলি। নিরুবার না, তোরা লাস্টারে গাছের মধ্যে ঝুলাইয়া দে। পরদিন সকালে ঢাঙ্গিপুকুর শ্মশানঘাটের পাশে একটা বড় গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় কল্যাণবাবুর লাশ। চারদিকে লোকজনের হইচই পড়ে গেল। সমস্ত গ্রামবাসীর নাকে মুখে আতঙ্কের ছাপ। কিভাবে মরেছে কল্যাণবাবু, কে বা কারা করেছে কাজ, কারও জানা নেই। পরদিন সন্ধ্যাবেলায় খুড়োর চায়ের দোকানে এ নিয়ে শুরু হলো তোলপাড়। গতকালকের খবর শুনেছেন মাতবর সাহেব? শুনেছি। এভাবে একের পর এক লোক মারা যাচ্ছে। কোনো কোনো মরদেহ নদীতে ভাসমান অবস্থাও পাওয়া যাচ্ছে, আবার কোনো মরদেহ গাছেও ঝুলে থাকছে। আমার মনে হয় এ কাজ কালু ডাকাতি করেছে। প্রতিটা মরাদেহে কাটা ছেড়ে দাগ পাওয়া যাচ্ছে। মনে হয় কেউ দা দিয়ে কুপিয়ে মেরেছে। আমারও ঠিক তাই মনে হয়েছিল। এর আগেও বেশ কয়েকবার কাল্লু হাতে নাতে ধরা পড়েছিল, কিন্তু প্রতিবার বেঁচে ফিরলেও এবার তাকে জ্যান্ত পুড়িয়ে মারব আমি। কোনোভাবেই তার রেহাই হবে না। আপনি ঠিকই বলেছেন কাকা। এই গ্রামে এমন কারো সাহস নেই যে জ্যান্ত মানুষ খুন করে ডাকাতি করবে। যদি ভূতেই মানুষ মারত, তবে প্রতিটি লাশের গায়ে কাটা ছেঁড়ার দাগ থাকবে কেন? আমারও তাই মনে হয়।
কালু ডাকাত ছাড়া এই কাজ কারো হতেই পারে না। বুঝবার আর বাকি নেই। হ্যাঁ রে ভূপেন, কাল ভোরবেলা উঠেই সবাইকে ডাকবি, এর একটা বিহিত করেই ছাড়বো। ওদিকে দোকানেই বসেছিল কাল্লু ডাকাতের এক সহকর্মী। সে সবার কথা শুনে আনমনে ভাবতে লাগলো। সত্তার রেমাতবর সাহেব পুরাই আমার পরিকল্পনা করতেছে। না না, ব্যাপারটা সত্তারে জানাইতে হইব। এই ভেবে একটু বোধ করে উঠে যাবে, অমনি মাতব্বর সাহেব ডেকে বললেন, কিরে পান্না, কোথায় যাবি? বস, একসাথে যাব। না মাতবর সাহেব, আমার একটু জরুরি কাজ আছে, আপনারা থাকেন, আমার দেরি হইতাছে। আচ্ছা যা। এরপর পান্না তড়িঘড়ি করে গিয়ে কাল্লু ডাকাতকে সব খুলে বলে। কাল্লু শুনেই উত্তেজিত হয়ে বলে, কি কইলি এটা তুই? মাতবর সাহেব আমারে আগুনো জ্যান্ত বুঝা মারবো? এত বড় সাহস, এত বড় সাহস মাতবর সাহেবের! ওই পান্না, কই তুই? জি সর্দার। লাঠি চুরিল, আজ ওই মাতবর সাহেবের ওপারে পাঠাইয়া দিব। চল। আচ্ছা থাক তোরা, আজ উঠি, কাল এই কালো ডাকাতের একটা বিহিত করব। মাতব্বর মোহনলাল চৌধুরী এগিয়ে গেল বাড়ির পথে। আকাশে কালো মেঘ করেছে, চারদিকে ঘোর অন্ধকার। মোহনলাল আর তার সহকারী আপন মনে বাড়ির পথ ধরে এগিয়ে যাচ্ছে। আকাশ গর্জন করছে মেঘে। এই বুঝি আকাশের বুক চিরে বেরিয়ে আসবে ঝড় ও মেঘ, তছনছ করে দিয়ে যাবে সব। মোহনলাল দ্রুত পা চালাতে থাকে। এমন সময় হঠাৎ ডাকাতি স্বরে ওই হুল্লোড় করে চেঁচিয়ে কাল্লু ডাকাত ও তার সহকর্মীরা লাঠি ছুরি নিয়ে ঘিরে ধরল মোহনলালকে। মোহনলাল কাল্লু ডাকাতের সাথে পান্নাকে দেখেই রাগে গর্জে উঠল। পান্না, তুই কাল্লুর সাথে? মাতবর সাহেব, ওই তো কইছিলেন পুরাইয়া মারবেন, ওস্তাদ রে সব বইলা দিছি। ও, তার মানে তোরাই এর সাথে জড়িত? মাতবর সাহেব, ও মাতবর সাহেব, আমারে তাহলে চিনতে পারছেন? কি চাস তুই? আপনার কাছে আমার আর কি চাওয়ার আছে, একটু পরেই বুঝবেন। কি বলছিস এসব? কিছু চাই না আমি, শুধু আপনারে চাই। মানে? কেন মনে নাই? বলছিলেন না কাল্লু ডাকাতের জ্যান্ত পুইরা মারবেন? এই কাল্লু ডাকাতের পিছে লাগা মোটেও ভালো কাজ না। পান্না, মারটান। পরদিন সকালে ঠিক একই জায়গায় ডাঙ্গি পুকুরের সেই শ্মশান ঘাটের বটগাছটায় ঝুলতে থাকে মাতব্বর সাহেবের মরাদেহ। পুরো গ্রাম জুড়ে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। যে রাতেই এই পথ ধরে কোনো মানুষ গিয়েছে সেই লাশ হয়ে ফিরেছে। এই ঘটনার পর থেকে গ্রামের মানুষ রাতের বেলায় পথ ধরে চলাচল প্রায় বন্ধ করে দেয়। সর্দার, একটা কথা জিজ্ঞেস করতাম। কি বলবি? আসলে আপনার দেখা বোঝন যায় না, আপনার এত সাহস, আপনার সাথে কাজ কইরা মজা আছে। হ সর্দার, পান্না ঠিকই বলছে, আপনার মেল্লা সাহস। তা না হইলে এত এত মানুষ মাইডাও কোনো ডর ভয়ের কারণ নাই। কেউ কিছু জানতেও পারে না, বুঝতেও পারে না, তার আগেই খালাস। তোরা আর আসস কয়দিন থাইকা? আমার অতীত আসছিল খুবই ভয়ানক। আমার জীবনে যত মানুষ মারছি তার হিসাব করতেও তোদের 2.5 বছর চইলা যাইব। যাই হোক, বাদ দে। সর্দার, আইজ আমার একটু উঠতে হইব, জরুরি তারা আছে। আমি চইলা যাই, আপনারা পরে আইসেন। চইলা যাবি? আকাশটাও ভালো না, বৃষ্টি নামতে পারে। আচ্ছা যা, আমি আর হিরু পরে যাবনে। এই বলে পান্না বাড়ি যাওয়ার জন্য রওনা করলো। কিছুক্ষণের মধ্যেই পান্নার জোরে চিৎকার আর আর্তনাদের শব্দ ভেসে আসলো। সর্দার, বাঁচান আমারে! সর্দার, হিরু, বাঁচান আমারে! সর্দার!
এই হিরু, এটা ফান্নার শব্দ না? হ সর্দার। চল চল যাইয়া দেখি। কালু ডাকাত পান্নার চিৎকারের শব্দ শুনে তাড়াহুড়ো করে ছুটে যায়। পান্না, পান্না, পান্না তুই কই? পান্না ভাই, পান্না ভাই, ও পান্না ভাই, কই আপনি? সর্দার, ওই দেখেন পান্না ভাই। পান্না, তোর এই অবস্থা কেমনে হইলো? হিরু, যা তাড়াতাড়ি লাঠি চুরি নিয়ে আয়, বিপদ হইতে পারে। হিরু দৌড়ে গেল দা ছুরি আনতে। অনাহত বিপদের আঁচ পেয়ে কালু ডাকাত একটু পিছিয়ে তাকিয়ে রইল পান্নার ঝুলন্ত লাশের দিকে। পান্নার মরাদেহ ঝুলে রয়েছে ঠিক সেই বট গাছটায় যেখানে তারা মানুষ মেরে ঝুলিয়ে রাখত। এই অবস্থা দেখে কাল্লুর পুরো শরীর কাঁপতে লাগলো।